আসসালামু আলাইকুম। এবার আমরা ডায়াবেটিস মেলাইটিস ইন প্রেগন্যান্সি নিয়ে পড়াশোনা করব। তো প্রেগন্যান্সিতে ডায়াবেটিস মেলাইটাস এটাকে কি বলে? এটাকে বলা থাকে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এবং ব্লাড সুগার যদি আমাদের 20 সপ্তাহের আগে যদি আমি দেখি ব্লাড সুগার বেড়ে গেছে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে তার পেশেন্টের আগে থেকেই, প্রেগন্যান্সির আগে থেকেই ডায়াবেটিস মেলাইটাস ছিল। আর যদি আমি দেখি 20 সপ্তাহের পরে র্যান্ডম ব্লাড সুগারে দেখবো যে সুগার বেশি, তাহলে আমরা বুঝবো যে তার প্রেগনেন্সিতে এটা ডেভেলপ করেছে এবং এটাকে আমরা বলবো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন আমরা চলে যাই সংজ্ঞায়। তো এটা হচ্ছে গিয়ে ডিটেকশন অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি, এটাকে বলা থাকে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন প্রেগনেন্সিতে আমরা যদি ফার্স্ট টাইম ডিটেক্ট করি তখন সেটাকে বলা থাকে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো এই যে পিরপিরিয়ামে যেটা হচ্ছে নর্মালি ব্যাক করে যায়, রিভার্ট ব্যাক টু দ্য নর্মাল আফটার পিরপিরিয়ামের পরে এটা নর্মালি রিভার্ট করে যায়। আবার আসি আমরা ল্যাটেন্ট ডায়াবেটিস। কি ল্যাটেন্ট ডায়াবেটিস মানে? যেটা হলো যে ডায়াবেটিসটা আন্ডার স্ট্রেসফুল কন্ডিশনে আসে, যেমন সার্জিক্যাল অপারেশন, প্রেগনেন্সি অর অ্যাকুট ইনফেকশন। গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস একটা ল্যাটেন্ট ডায়াবেটিসের টাইপ, কারণ এখানে প্রেগনেন্সি একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে পড়ে। আচ্ছা, আমরা এবার হাই রিস্ক ফ্যাক্টরে চলে যাই। আমরা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসের হাই রিস্ক যেই ফ্যাক্টর গুলো আছে সেগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখব মার্কড অবেসিটি। তো যারা হচ্ছে অবেস, হ্যাঁ, তাদের এক্সট্রা বডি ফ্যাট যেটা থাকে সেটা হচ্ছে বডি মেক্স দ্য বডি রেজিস্ট্যান্স টু ইনসুলিন। তাহলে প্রেগন্যান্সি তে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এমনিও প্রেগন্যান্সি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। পাশাপাশি এই যে অবেসিটি যে হলো, অবেসিটির কারণেও তার দেখো শরীরের যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা বেড়ে গেছে। তাহলে দুটো মিলে তার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করছে। আর স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, তো আমরা জানি যে ডায়াবেটিস যেটা সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলিতেই রান করে অফেন, মানে জিনস এবং লাইফস্টাইলের উপর একটা ডিপেন্ড করে। আর প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মানে যদি সে তার আগে থাকে তাহলে তার হচ্ছে আর বডি অলরেডি শোড ইট ক্যান নট হ্যান্ডেল প্রেগনেন্সি হরমোনস ওয়েল, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ তার পরবর্তী বাচ্চার ক্ষেত্রে চান্সটা অনেক বেশি। আর বার্থ অফ লার্জ বেবি মোর দ্যান 4 কেজি, এখন যদি তার দেখা যায় যে আগের প্রেগনেন্সি গুলাতে অনেক হচ্ছে ম্যাক্রোসোমিয়া যেটাকে বলে, বেবি ওজন যদি 4 কেজি থেকে বেশি হয় আগের প্রেগনেন্সি গুলোতে, তাহলে আমরা বুঝবো যে তার হচ্ছে উম আগের প্রেগনেন্সি গুলোতে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করেছিল। তো এই যে বেবি দেখা যায় যে কি হয়, এই যে মায়ের বডিতে যেহেতু ডায়াবেটিস মেলাইটাস, তাহলে তার তো ইনসুলিন রেজিস্ট্যান্ট, মায়ের ব্লাডে অনেক বেশি পরিমাণে হচ্ছে সুগার থাকতেছে। এই সুগারটা হচ্ছে আমাদের ফিটাস পাচ্ছে, ফিটাস বেশি বেশি সুগার পাচ্ছে। তো অনেকে বলে যে এই বেশি সুগার পাওয়ার কারণে হচ্ছে অনেক বড় ভাবে বড় হয়ে গ্রিউ করতেছে, মানে গ্রোথটা বেশি হচ্ছে। আবার কিছু থিওরি এরকম যে এই বেবি বেশি ব্লাড সুগার পাওয়ার কারণে তার তো শরীরে ইনসুলিন সিক্রেট হচ্ছে বেবির শরীরে, মানে ফিটাসের শরীরে। তাহলে দেখো ইনসুলিনটা সিক্রেট হওয়ার কারণে ফ্যাট ডিপোজিশন হচ্ছে তার শরীরে, সাবকুটিনিয়াস ফ্যাট। তাহলে এই কারণে বেবিটা হচ্ছে বড় হয় সাইজে। ম্যাটারনাল এজ 35-এর থেকে বেশি। তো ওমেন যত ওল্ডার হবে বডি হচ্ছে লেস সেন্সিটিভ টু ইনসুলিন হয়ে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট বেড়ে যাবে। আর তার প্রিভিয়াস হিস্ট্রি আছে পেরিনেটাল লসের, মানে বেবি ডাইড অ্যারাউন্ড দ্য বার্থ উইদাউট কজ। তো বেবি হচ্ছে দেখা যায় হাই সুগার ক্যান ড্যামেজ প্লাসেন্টা অর বেবি, তখন তো কিন্তু স্টিল বার্থ করতে পারে। তো এরকম হিস্ট্রি থাকলে আমরা বুঝবো যে তার আগের প্রেগনেন্সি গুলাতে এরকম হিস্ট্রি ছিল, সামনেও হতে পারে। প্রিভিয়াস হিস্ট্রি অফ সোলজার ডিস্টোসিয়া অর বার্থ ইনজুরি। তো বার্থ ইনজুরি বা ডিস্টোসিয়াটা কখন হয়? সোলজার ডিস্টোসিয়া বলতে যে সোলজারটা এই যে নর্মাল ডেলিভারির সময় হচ্ছে আটকে যাচ্ছে, হচ্ছে সোলজার ডিস্টোসিয়া। এখন ধরো বেবি অনেক বড়, ম্যাক্রোসোমিয়া, হ্যাঁ,
ডেভেলপ করেছে, তাহলে কি হবে? বেবি তো হচ্ছে বের হতে চাবে না, তার শোল্ডারটা হচ্ছে মায়ের ভ্যাজিনার এখানে আটকে যাবে, বা এখানে হচ্ছে একটা অবস্ট্রাক্টেড লিভার ডেভেলপ হওয়ার চান্সেস আছে। তো প্রিভিয়াস কনজেনিটাল অ্যানোমালি ইন দ্য বেবি, তো মাদার হচ্ছে কি আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তো বেবি হচ্ছে বার্থ ডিফেক্ট দেখা যায়, বেবির হচ্ছে অনেক সময় বার্থ ডিফেক্ট হতে পারে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসের কারণে। পিসিওএস ওমেন হচ্ছে অনেক দেখা যায় যে তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে পিসিওএস ওমেনদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসে তো ইনসুলিন হচ্ছে আমরা প্রেগন্যান্সি স্টেজে তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, পিসিওএস পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তাহলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেশি হবে। এখন এত ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতেছে। বা দেখো ক্রনিক হাইপারটেনশন, তো এই যে হাই ব্লাড প্রেশারের কারণে কি হবে, এটার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড অবেসিটি থাকে। তো অ্যাসোসিয়েটেড অবেসিটি থাকলে কি বুঝবো আমরা যে এখানে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে অ্যাসোসিয়েটেড। বা রিকারেন্ট ইউটিআই এন্ড ক্যান্ডিডিয়াসিস, এখন হাই সুগার ইন ইউরিন, যদি দেখা যায় যে অনেক বেশি সুগার থাকতেছে ইউরিনে, তখন কি হয়, আহ সেখানে কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথটা বেশি হয় বা ফাঙ্গাল গ্রোথটা বেশি হয়। তাহলে একটা ওমেন যার কিনা অনেক ব্যাকটেরিয়া ফাঙ্গাস এসে তাকে অ্যাটাক করতেছে, তার ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকে। তো এটা এটা মানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার কিন্তু হিডেন সুগারের চান্সেস অনেক বেশি, ঠিক আছে, হিডেন ব্লাড সুগারের চান্সেস অনেক বেশি। তাহলে মোটামুটি এটাই হচ্ছে হাই রিস্ক ফ্র্যাকচার অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস, আমরা প্রত্যেকটা কজ ভেঙে ভেঙে পড়লাম। তো এখানে কি হয়, আচ্ছা বলো তো, এই যে দেখো প্রেগনেন্সি হরমোন যেটা আমাদের মাদারের যে প্রেগনেন্সি হরমোন, প্লাসেন্টা কিছু স্পেশাল হরমোন তৈরি করে, যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, কর্টিসল, প্লাসেন্টাল গ্রোথ হরমোন। এই হরমোনের জব হচ্ছে ইনসুলিনের ইফেক্টটা কমিয়ে রাখা। সো মোর সুগার স্টেজ ইন দ্য ম্যাটারনাল ব্লাড অ্যান্ড ক্যান গো টু দ্য বেবি থ্রু দ্য প্লাসেন্টা, দিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল ইনসুলিন রেজিস্ট্যান্ট। মানে আমরা যেটা বললাম যে প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তো প্রেগনেন্সির সময় প্লাসেন্টা থেকে যে সমস্ত হরমোনগুলো রিলিজ হয়, ওই হরমোনগুলোর কাজ হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স করা বা ইনসুলিনের ইফেক্টটাকে কমিয়ে রাখা, এটা হচ্ছে হরমোনটার কাজ। এখন এই যে মাদার প্যানক্রিয়াস হ্যাজ টু ওয়ার্ক হার্ডার, তো ইনসুলিন যখন হচ্ছে দেখা যায় যে লেস ইফেক্টিভ হয়ে যায়, তখন মাদারের প্যানক্রিয়াস মানে দেখা যায় যে তার 2 থেকে 3 গুণ বেশি ইনসুলিন হচ্ছে রাখতে হয় সুগার নর্মাল করার জন্য। তো তখন হচ্ছে প্যানক্রিয়াসটা কোপ আপ করতে পারে না, তখন গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে। তো একটা হেলদি ওমেনের ক্ষেত্রে প্যানক্রিয়াস এটা ম্যানেজ করে নেয় আর ব্লাড সুগারটা ব্যালেন্স থাকে, বাট যদি প্যানক্রিয়াস কোপ আপ করতে না পারে, তখনই সেই কন্ডিশনে আমাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। আশা করি পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখন ডেলিভারির পরে কি হয়, তো আচ্ছা দেখো প্রেগনেন্সিতে, আমি একটু প্রেগনেন্সিতে আগে বলে বলে নেই যে প্রেগনেন্সির সময় কি হয়, যে প্রেগনেন্সির সময় তো মার বডিতে ব্লাডে হচ্ছে হাই সুগার থাকে। তো তখন হচ্ছে বেবিরও তো দেখা যায় যে বেবির শরীরেও কিন্তু অনেক হচ্ছে সুগার থাকে, তাই না? বেবি ফিটাসের যেই ফিটাসের ব্লাডেও অনেক বেশি পরিমাণে সুগার থাকে, ফিটাসের ব্লাড এখানে অনেক বেশি পরিমাণে সুগার থাকে। এবং বেবি তো দেখা যায় যে যেহেতু সুগার, ব্লাডে অনেক সুগার, তাহলে তার যে ইউরিনেশন এটা বেশি হয়, ডায়ালিসিসটা বেশি হয় আর কি। ডায়ালিসিস বেশি হলে তাহলে কি হবে, অ্যামনিওটিক ফ্লুইডও বেড়ে যাবে, ঠিক আছে, আর হলো বেবি বেশি বেশি ইউরিনেট করবে। এখন তার কারণে দেখা যাবে যে হাই ব্লাড দেখা যাচ্ছে পলিহাইড্রামনিওস ডেভেলপ করতেছে। তার পাশাপাশি এই যে দেখা যাচ্ছে যে মোর ইনফেকশন, ডায়াবেটিস মেলাইটাস যেহেতু, তাহলে পেশেন্টের ইনফেকশনের চান্স বাড়বে, আর বিগ বেবি তো হবে। ডেলিভারির পরে কি হবে, প্লাসেন্টা তো কাম আউট, প্লাসেন্টা বের হয়ে আসছে, আর মাদার ইনসুলিন রেজিস্ট্যান্ট ইমপ্রুভ হয়ে যাচ্ছে। তো ব্লাড সুগার হচ্ছে রিটার্ন টু নর্মাল। বাট যে সমস্ত ওমেনের হচ্ছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস ছিল, তারা হচ্ছে গিয়ে হাই রিস্ক অফ ডেভেলপিং টাইপ 2 ডায়াবেটিস ইন লেটার লাইফ, বিকজ তাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট অর পোর প্যানক্রিয়াস যেই পারফরমেন্স সেটা আলটিমেটলি অনেকেরই রিজার্ভ থাকতে পারে। তো আশা করি বোঝা গেছে যে জিনিসটা কি কি হয়। আমরা সরাসরি চলে যাই যে স্ক্রিনিং ফর গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস।
তো স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা দেখব আচ্ছা, একটা জিনিস যে ফ্যাটের কারণে আমাদের কেন ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি হয়, এটা হচ্ছে যে ফ্যাট সেল এটা আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে, সেগুলা হচ্ছে অনেক মানে ইনসুলিন অ্যাকশনকে তারা ইন্টারফেয়ার করে। আচ্ছা, তারপর আমরা স্ক্রিনিংটা একটু দেখি। স্ক্রিনিংটা হচ্ছে অ্যাবসেন্স অফ এনি রিস্ক ফ্যাক্টর, কোনো রিস্ক ফ্যাক্টর না থাকলে আমরা জেনারেলি ব্লাড গ্লুকোজ টেস্ট রুটিনলি করি না। বা যাদের যে সমস্ত ওমেনদের আহ, কিছু রিস্ক ফ্যাক্টর আছে তাদের ক্ষেত্রে আমরা রুটিন ব্লাড সুগার, তারপর ওজিডিটি, তারপর হচ্ছে দেখা যায় যে কি করব, ওজিডিটিটা রিপিট করি 24 থেকে 28 উইকে। আর দেখা যায় যে ওজিডিটি ইজ টু বি ডান ফর স্ক্রিনিং বাই 75 গ্রাম গ্লুকোজ লোড, 2 hour plasma glucose of 7.8 মিলিমোল পার লিটারের থেকে বেশি হইতে হবে। এটা হলে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাসের ডায়াগনস্টিক হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা এভাবে স্ক্রিনিং করব। আমরা কি করব, র্যান্ডম ব্লাড সুগার করব আর ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দিব। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আমরা পড়বো যে, আমি একটু বলি, এই যে আমরা টেস্টটা করতেছি, ঠিক আছে, এটা কোন কোন এই যে আমরা করব এখন। অল প্রেগনেন্ট ওমেন অ্যাট বুকিং ভিজিট অ্যান্ড রিস্ক ইন বিটুইন, আমরা 24 থেকে 28 উইকে একবার হচ্ছে করি, আরেকবার করি হচ্ছে 34 থেকে 36 উইকে। এটা হচ্ছে আবার স্ক্রিন করি, যারা হাই রিস্ক তাদের জন্য হচ্ছে রিস্ক্রিন করি আবার। আর এখন হচ্ছে কি করা হয়, অ্যান্টিনেটাল যে ভিজিট সেখানে কিন্তু স্ক্রিন করা হয় 24 থেকে 28 উইকে, নর্মালি স্ক্রিনটা করা হয় সেকেন্ড ট্রাইমিস্টারে মেনলি, তাই না? আচ্ছা, এখন এই যে এই ডিউরেশন গুলোতে মেনলি কেন করা হয়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। যে এটা হলো এই টাইমিং গুলা কেন, প্লাসেন্টাল হরমোন তো ইনসুলিন রেজিস্ট্যান্স কে ইনক্রিজ করে দিছে। তো এই যে মিড প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা সবচেয়ে হচ্ছে সিগনিফিকেন্ট থাকে। তো যার কারণে আমরা মিড প্রেগনেন্সিতে বা যে 24 উইকের দিকে আমরা হচ্ছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাসটা ডিটেক্ট করতে পারি। আর 34 থেকে 36 উইক যেটা সামটাইমস ডান ইন হাই রিস্ক ওমেন, or if the first test was normal but risk factor persist, তো ইনসুলিন রেজিস্ট্যান্স আস্তে আস্তে ইনক্রিজ করে ফার্দার ইন দ্য থার্ড ট্রাইমিস্টার। তো কিছু ওমেনদের ক্ষেত্রে লেট অনসেট হয় গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাসের আফটার আ নর্মাল 24 থেকে 28 উইক লাস্ট টেস্ট। তো এই যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাস পরে হইলে তাহলে হচ্ছে আমার এটার কমপ্লিকেশন রিলেট করার জন্য, মানে কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে স্ক্রিনিংটা করে থাকি। এবার আমরা চলে যাই ম্যাটারনাল কি কি কমপ্লিকেশনস আছে। তো ফার্স্টে আমরা দেখবো প্রেগন্যান্সিতে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। তো এই যে হাই ম্যাটারনাল ব্লাড সুগারের কারণে দেখা যায় প্লাসেন্টাল ডেভেলপমেন্টটা ড্যামেজ হতে পারে, তখন স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়। প্লাস আমরা জানি যে ডায়াবেটিস মেলাটাস হলে গ্লুকোজ হয় ইউরিনে, অনেক বেশি গ্লুকোজ থাকে, টিস্যুতেও দেখা যায় অনেক গ্লুকোজ থাকে, ব্লাডে গ্লুকোজ থাকে, তখন কিন্তু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল যে গ্রোথটা সেটা কিন্তু আহ, বাড়ে, যেহেতু গ্লুকোজ পাচ্ছে। আর ইনফেকশন দেখা যায় বেশি হচ্ছে, প্রিটার্ম লেবারও হচ্ছে, দেখা যায় হাই ব্লাড সুগারের কারণে পলিহাইড্রাম নিউজ ডেভেলপ করতেছে, যেখানে টু মাচ অ্যামনিওটিক ফ্লুইড আর ইউটেরাসটা ওভার ডিস্টেন্ডেড থাকে, তখন দেখা যায় আর্লি কন্ট্রাকশন শুরু হয়ে গেছে। ইনক্রিজড ইনসিডেন্স অফ প্রি অ্যাক্লামশিয়া। তো আমরা জানি যে হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ করে, হাইপার গ্লাইসেমিয়া থেকে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হতে পারে। এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন থেকে আমরা দেখব যে আমাদের হাই বিপি, তারপর হচ্ছে প্রোটিনিউরিয়া এগুলো ডেভেলপ করতে পারে। তারপর পলিহাইড্রাম নিউজ, এটা তো আমরা বললাম যে ইউরিনেশন বেশি হয়, ম্যাটারনাল ডিস্ট্রেস থাকবে, যার পলিহাইড্রাম নিউজ যেগুলো আমরা একটু আগে বললাম, প্রিএক্লাম্পসিয়া, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর করোনারি আর্টারি ডিজিজ, কিটোয়াসিডোসিস, এগুলো সব ডায়াবেটিসের নর্মাল কমপ্লিকেশন, রেটিনোপ্যাথি আর নেফ্রোপ্যাথি। তো ডায়াবেটিস
কি করে ওমেনদের ক্ষেত্রে প্রেগনেন্সি কেস এখানে ওরসান করে দেয়, ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করে। করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়ার কারণে দেখা যায় যে অ্যাথেরোস্ক্লেরোসিসটা বেশি ফর্মেশন হয়, তখন হার্ট ডিজিজ বেড়ে যায়। বাট কিটোঅ্যাসিডোসিস যদি দেখি, যে সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকলে দেখা যায় যে ফ্যাট ব্রেকডাউন অনেক বেশি পরিমাণে হয়। তো ইনসুলিন কম তার মানে কি, ব্লাডে গ্লুকোজ বাড়ছে। এখন গ্লুকোজ কই দিয়ে বাড়বে? এমন হতে পারে যে ফ্যাট যেগুলো আছে এগুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ বাড়তেছে। তো তখন এই যে ফ্যাট ব্রেকডাউনের কারণে কিটোন বডি তৈরি হয় অনেক বেশি পরিমাণে, এটাকে কিটোনস তৈরি হয় আর কি, কিটোন বডি না কিটোনস তৈরি হয়, তখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে। তারপর আমরা চলে যাই ডিউরিং লেবার। তো এই যে লেবারের সময় কি কি সমস্যা হবে, অনেক প্রলং লেবার হবে, ঠিক আছে। তো যেহেতু ম্যাক্রোসমিক বেবি, ম্যাক্রো মানে হচ্ছে বড় তাই না, আর সোমা মানে হচ্ছে বডি, তাহলে এমন এমন বেবি যার বডিটা অনেক বড়, তাহলে এমন বেবি ডেলিভারির সময় একটা প্রলং লেবার হবে। তো ইউটেরাসটা হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট করতে পারবে না এফিশিয়েন্টলি, আর লঙ্গার লেবার হবে। শোল্ডার ডিস্টোসিয়া যেটা, এখানে বেবি সোলজার অনেক বিগ, তো সেটা বার্থ ক্যানেলে স্টাক হয়ে যায়। তারপর পেরিনিয়াল ইনজুরি হবে, দেখা যায় যে লার্জ বেবি যেটা, তারা হচ্ছে দেখা যায় ভাজাইনাল যে ডেলিভারির সময় লার্জ বেবির সময় দেখা যাচ্ছে পেরিনিয়াম টিয়ার হয়ে যায়। তারপর পোস্টপার্টাম হেমোরেজ ডেভেলপ করতে পারে, অনেক বেশি পরিমাণে হেমোরেজ হতে পারে ইনজুরির কারণে প্রলং লেবারের। তারপর ডিউরিং পিরপিরিয়ামে আমরা দেখবো পিরপিরিয়াল সেপসিস আছে, ল্যাকটেশনাল ফেইলিয়ার আছে। সেপসিস বলতে হাই ব্লাড সুগার, তো ইনফেকশন রিস্ক বেশি থাকে, সেখান থেকে আমাদের দেখা যায় যে সেপসিস ডেভেলপ করতে পারে। বা সাব ইনভলিউশন, ইউটেরাস তো শ্রিঙ্ক হতে পারে না প্রপারলি, কারণ দেখা যায় যে একটা ইনফেকশন আছে, আর হচ্ছে ব্লিডিং হচ্ছে, তো সেই কারণে দেখা যায় যে ইউটেরাসটা হচ্ছে শ্রিঙ্ক হতে পারছে না। আমরা ল্যাকটেশনাল ফেলিয়ারে আসি, ম্যাটারনাল ইনলেস অর ইনসুলিন ইমব্যালেন্সের কারণে হচ্ছে মিল্ক প্রোডাকশনে আমাদের হ্যাম্পার হয়। ওকে, এবার আমরা ফিটাল কমপ্লিকেশনে চলে আসি। ফিটাল ম্যাক্রোসোমিয়া, এখানে যে দেখো হাই ব্লাড সুগারের কারণে ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হয়, এক্সেস ইনসুলিন হয়, এক্সেস ইনসুলিন থেকে ফ্যাট ডিপোজিশন হয়, বিগ বেবি ফর্মেশন হয়। বা কনজেনিটাল ম্যালফরমেশনে যদি দেখি, যে আর্লি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাস অর প্রি এক্সিস্টিং ডায়াবেটিসে হাই গ্লুকোজ থাকে, এবং সেটা দেখা যায় যে অ্যাবনর্মাল অর্গান ডেভেলপমেন্ট করে। বার্থ ইনজুরি বলতে যে লার্জ বেবি যেহেতু হয়, তো ক্লাভিকল ফ্র্যাকচার, ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে বেবির, বা ইন্টারইউটেরাল ভোর্টিলাইজেশন হতে পারে। তো সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়ার কারণে দেখা যায় যে, বা এখান থেকে যে কমপ্লিকেশন যদি হয় এগুলা থেকে, তাহলে তখন ফিটাল ডেথ হতে পারে, প্লাস ওদের গ্রোথ রিটার্ডেশন হতে পারে, কারণ দেখা যায় যে গ্রোথ রিটার্ডেশন যদি লেস কমন, কারণ পোরলি পারফিউজ প্লাসেন্টা অর ভাস্কুলার ডিজিজের কারণে হইলেও হতে পারে। নিউনেটাল কমপ্লিকেশনে চলে আসি। এই যে দেখো নিউনেট মানে বার্থের পরে কি হবে, বেবি হচ্ছে দেখা যায় যে এক্সট্রা ইনসুলিন প্রডিউস করে ইন রেসপন্স টু ম্যাটারনাল গ্লুকোজ। তো মার শরীরে অনেক বেশি গ্লুকোজ, সেখান থেকে বেবিও অনেক বেশি গ্লুকোজ পাচ্ছে। তো সে হচ্ছে তার রেসপন্সে অনেক বেশি ইনসুলিন তৈরি করে, এবং তার পরবর্তীতে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। তো হাই ইনসুলিনের কারণে কি হয়, এই যে সারফেক্টেন্ট প্রোডাকশন, যেটা সারফেক্টেন্ট প্রোডাকশন পরিমাণ কমে যায়, দ্যাটস ওয়াই আমরা দেখবো যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকে। তারপর হাইপার বিলিরুবিনেমিয়া, তো ফ্যাটি লিভার আর পলিসাইথেমিয়া যেটা হয়, মানে দেখা যায় যে মোর বিলিরুবিন ফর্মেশন হয়। তারপর আমরা দেখবো যে পলিসাইথেমিয়া হয়, এখানে ক্রনিক যেহেতু হাইপোক্সিয়া যেহেতু ডেভেলপ করতেছে, তো ক্রনিক হাইপোক্সিয়া ডেভেলপ করার কারণে আমরা দেখবো যে রেড ব্লাড সেলের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে কম্পেনসেশনের জন্য তখন পলিসাইথেমিয়া হয়। এখন যদি ব্লাড সেল বেশি পরিমাণে ক্রিয়েট হয়, তাহলে তো দেখা যায় ওটা ভাঙতেছেও বেশি বেশি, তখন হচ্ছে বিলিরুবিনটাও বেশি হয়। তারপর হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, এখন দেখো নিউনেট যেহেতু, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হচ্ছে, ইনসুলিন আর মিনারেল শিফটের কারণে তার একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হচ্ছে।
তারপর লং টার্ম ইফেক্ট, চাইল্ডহুড অবেসিটি, মেটাবলিক সিনড্রোম, নিউরোসাইকোলজিক্যাল ইফেক্ট, ডায়াবেটিস। তো ওর বড় হয়ে দেখা যায় যে সে অবেস হতে পারে, তার মেটাবলিক কিছু সিনড্রোম হতে পারে, এন্ডোক্রাইন ডিসঅর্ডার আর কি, নিউরোফিজিওলজিক্যাল ইফেক্ট হতে পারে, এবং তার ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস যেহেতু জেনেটিক একটা রোগ, তাহলে তার হতে পারে। তো এবার আমরা চলে আসি ম্যাক্রোসোমিয়াতে। এখানে হচ্ছে লার্জ বেবি যার কিনা ওয়েট 4 কেজি থেকে বেশি, তাকে বলা থাকে ম্যাক্রোসোমিক। এখন ম্যাক্রোসোমিয়ার কি কি কজেস আছে, ঠিক আছে? আমরা ম্যাক্রোসোমিয়ার কজেস নিয়ে আলোচনা করি। ম্যাক্রোসোমিয়ার কজের মধ্যে আমরা প্রথমেই দেখব হেরিডিটারি অ্যান্ড রেস। তো দেখো যে জেনেটিক ইনফ্লুয়েন্স আছে এখানে, যে জেনেটিক্যালি বড়সড় হয়ে জন্মাইছে আর কি, মানে তার জিনগতভাবে সে এরকম। ম্যাটার্নাল অবেসিটি, এটা হচ্ছে মোর নিউট্রিয়েন্টস থাকলে তো বিগ বেবি হয়, আমরা তো পড়ছিলাম। তারপর পোরলি কন্ট্রোলড ডায়াবেটিস অ্যান্ড গ্যাস্ট্রোনাল ডায়াবেটিস মেটাস, তখন ফিটাল হাইপার ইনসুলিমিনিয়া হয়, আর হচ্ছে ফ্যাট ডিপোজিশন হয়। পোস্ট ম্যাচিউরিটি, বেবি হচ্ছে দেখা যায় যে ইউটেরাসে অনেক বেশি গ্রো করে, আর ম্যালটিপ্যারিটি হলে রিপিটেড প্রেগনেন্সিতে বিগার বেবি হওয়ার চান্সেস থাকে, কারণ ইউটেরাসটা স্ট্রেচ হয় বেশি। আর মেল ফিটাসের ক্ষেত্রে দেখা যায় বিগার হওয়ার চান্সেস বেশি থাকে। তো হাইপোগ্লাইসেমিয়া কেন হয় ডেলিভারির পরে? তো বেবি হচ্ছে এক্সট্রা ইনসুলিন প্রোডাকশন করতেছে ইন রেসপন্স টু ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া। তো বার্থের পরে ম্যাটারনাল গ্লুকোজ তো স্টপ হয়ে যায়, কিন্তু বেবিস ইনসুলিন তো আছে। তখন দেখা যায় যে এটা লো সুগার বা হাইপোগ্লাইসেমিয়া করে, নিউনাটাল হাইপোগ্লাইসেমিয়া যেটা। আচ্ছা, মাল্টিপেরাস ওমেনদের ক্ষেত্রে ইউটেরাসটা দেখা যায় অনেকবার স্ট্রেচ হয়ে গেছে, তার কারণে হচ্ছে তার ইউটেরাসের ভিতরে রুম বেশি, তাই না? জায়গা বেশি, প্লাসেন্টা টেন্ডস টু বি বিগার, কারণ হচ্ছে সাকসেসিভ প্রেগন্যান্সি হয়ে গেছে, তাহলে এখন বিগার প্লাসেন্টা ফর্মেশন হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই ম্যাক্রোসোমিয়াতে। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্ট অফ দ্য ম্যাক্রোসোমিয়াতে চলে যাই। এখানে আমরা ফার্স্টে আমাদের কি করতে হবে, এখানে যে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিসের মধ্যে প্রথমেই আমরা দেখব যে ডিসঅ্যাপ্রোপ্রিয়েট ইনক্রিজ ইন দ্য ইউটেরাইন সাইজ। তাহলে ইউটেরাইন সাইজ যেটা, সেটা ডিসঅ্যাপ্রোপ্রিয়েটলি ইনক্রিজ হবে। তো ফিটাসটা হচ্ছে গিয়ে টু লার্জ হয়ে যাবে, ইউটেরাসটা হচ্ছে স্ট্রেচ হয় মোর দ্যান এক্সপেক্টেড, তখন ফান্ডাল হাইট হচ্ছে ডিসঅ্যাপ্রোপ্রিয়েটলি লার্জ হবে। দ্যাটস ওয়াই এটা ফিটাস এর বিগার দ্যান ডেট থাকবে, যেটা আমরা আগেই বলছি ম্যাক্রোসোমিয়া থাকবে। তো ফিটাস ফেল্ট বিগ। আল্ট্রাসোনোগ্রাফিক মেজারমেন্ট, এই মেজারমেন্ট গুলো আমাদের জানতে হবে। এগুলা কি? এগুলো হচ্ছে যে বাইপ্যারাটাল ডায়ামিটার আছে, হেড সার্কামফারেন্স আছে, তারপরে আছে ফিমার লেন্থ, আর এটা হচ্ছে কি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। এগুলা হচ্ছে করা হয় টু প্রেডিক্ট দ্য এস্টিমেটেড ফিটাল ওয়েট। তো ফিটাল ওয়েট এস্টিমেট করার জন্য, মানে যে ফিটাল ওয়েটটা মানে এই তোমার যে ফিটাল ওয়েট আছে সেটা এস্টিমেট করার জন্য আমরা এগুলো করি। এখন এই যে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এটা স্পেশালি ইম্পর্টেন্ট ইন মাইক্রোসোমিয়া, বিকজ এক্সেস গ্লুকোজ যেটা ফ্যাট ডিপোজিশন করে অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেনে অনেক বেশি পরিমাণে, তখন এল লার্জ হয়ে যায় অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, ঠিক আছে? তারপর এখানে কি করব আসলে, ট্রিটমেন্টের আমাদের কি করতে হবে? প্রোফাইলেক্টিক ইনফেকশন অফ দ্য লেবার, মানে আর্লি লেবার করা ট্রাই করতে হবে টু রিডিউস দ্য রিস্ক অফ দ্য সোলজার ডিস্টোসিয়া অর কমপ্লিকেশন। প্লাস হচ্ছে যে ইলেকটিভ সিজারিয়ান ডেলিভারি দিকে যেতে হবে, মেনলি আমাদের সিজারিয়ান ডেলিভারি দিকে যেতে হবে, স্পেশালি ডায়াবেটিক ওমেন উইথ বিগ বেবি, টু রিডিউস পটেনশিয়াল হ্যাজার্ড। তো এবার আমরা চলে যাই কমপ্লিকেশন, যে আগে কমপ্লিকেশন গুলো যেগুলো আমরা পড়েছি সেগুলোই, শোল্ডার ডিস্টোসিয়া, ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। তো দেখা যায় যে শোল্ডার যখন স্টাক হয়ে যায়, তখন এক্সেসিভ পুলিং এর কারণে বেবি যে ব্রাকিয়াল প্লেক্সাস ড্যামেজ হয়ে যায়। ব্রাকিয়াল প্লেক্সাস বলতে যে C5 থেকে T1 নার্ভ যেগুলা, হ্যাঁ, তো তখন এখান থেকে ইর্প পালসি ডেভেলপ করতে পারে, ইর্পস পালসি। তারপর দেখো যে যেহেতু প্রলংড লেবার হচ্ছে, হ্যাঁ, প্রলং লেবার আর ডিফিকাল্ট লেবার, তখন তো কর্ড কম্প্রেশন হয়। তার কারণে কি হয়, অক্সিজেন সাপ্লাই, যেটা অক্সিজেন সাপ্লাই কমে যায়, এবং সেখান থেকে অ্যাসফাক্সিয়া ডেভেলপ করে। তারপর আমরা দেখবো অবস্ট্রাকচার, প্রলং লেবারের কারণে কি হতে পারে, বার্থ ট্রমা হতে পারে।
তারপর দেখো মিকোনিয়াম অ্যাসপিরেশন। তো অবস্ট্রাকটেড লেবারে হচ্ছে ফিটাস হচ্ছে মিকোনিয়াম পাস করে, তো বেবি এটা ইনহেল করে ফেলে, তখন হচ্ছে মিকোনিয়াম অ্যাসপিরেশন হয়। তো তারপর হচ্ছে সারপ্রাইজ ডিসটোসিয়া ডিউ টু এনসেফালোপ্যাথিক সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তো এটা হচ্ছে গিয়ে বিগ বেবিস হেড হচ্ছে গিয়ে ম্যাটার্নাল যে পেলভিস এখানে এই যে ফিট করতে পারে না, তখন কিন্তু অবস্ট্রাকটেড লেবার হওয়ার চান্স থাকে। তারপর পেরিনেটাল মর্টালিটি মরবিডিটি এগুলো বেড়ে যায়। ম্যাটার্নাল কমপ্লিকেশনের মধ্যে আমরা দেখবো যে সফট টিস্যুতে ভ্যাজাইনাতে বা পেরিনিয়াম এখানে হচ্ছে ইনজুরি হয়, পোস্টপার্টাম হেমোরেজ বেড়ে যায় যেহেতু অবস্ট্রাকটেড লেবার হচ্ছে। আর ওভার ডিস্টেন্ডেড হচ্ছে ইউটেরাস, তো ইউটেরাল মাসেল হচ্ছে কন্ট্রাক্ট করতে পারে না ভালো মতো ডেলিভারির সময়, কারণ হেভি ব্লিডিং হয়, ইউটেরাইন অ্যাটনি হয় তখন, ঠিক আছে। তারপর হচ্ছে পিরপিরাল সেপসিস, এটা হচ্ছে প্রলং ডিফিকাল্ট লেবারের কারণে মাল্টিপল ইন্টারভেনশন থাকে, লাইক হচ্ছে ফরসেপস ম্যানুয়াল রিমুভার। তো এইসবের কারণে আমরা দেখবো যে রিস্ক অফ ইনফেকশন বা চান্সেস বেড়ে যায়। আর ম্যাটার্নাল মরবিডিটি তো আছেই, এত বড় বেবি, অল অ্যাবাভ ইস্যু যেগুলো আমাদের পিপিএইচ, তারপর হচ্ছে গিয়ে সেপসিস, প্রলং ডেলিভারি, এগুলোর কারণে আলটিমেটলি ম্যাটার্নাল মরবিডিটির রেটটা বেড়ে যায়। তো এবার আমরা দেখবো কজেস অফ আইইউডি। আইইউডির কি কজ আছে ডায়াবেটিস মেলাইটাসে? তো আমার এক্সাক্ট কজটা এটা জানা নাই। ইট ইজ থট টু বি ফিটাল মেটাবলিক ডিস্টারবেন্স হুইচ লিডস টু সিভিয়ার ফিটাল অ্যাসিডোসিস। তো যে হাই ম্যাটার্নাল গ্লুকোজের কারণে আমরা দেখবো যে একটা ফিটাল হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে, তখন এক্সেসিভ মেটাবলিজম হয়, এবং তখন হচ্ছে দেখা যায় যে হাইপোক্সিয়া ডেভেলপ করে, ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এবং সাডেন আইওডি হয়। মেনলি হচ্ছে ফিটাসের অ্যাসিডোসিস ডেভেলপ করবে, হ্যাঁ। দেখো এখন আমরা দেখবো যে এই যে এক্সেসিভ মেটাবলিজম, আমাদের তো ফিটাসে হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করেছে, গ্লুকোজ বেড়ে গেছে, তাই না? তো গ্লুকোজ বেড়ে গেছে, গ্লুকোজ এত পরিমাণ বেড়ে গেছে, এটা তো মেটাবলিজম হইতে হবে, গ্লুকোজ মেটাবলিজমও বেশি হচ্ছে অক্সিজেনের উপস্থিতি, তাই না? অক্সিজেনও বেশি পরিমাণে কাজে লাগতেছে, তাহলে হাইপোক্সিয়া মানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে, এবং হাইপোক্সিয়ার সময় আমাদের কি হয়, আমাদের তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, তাই না? ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হয়, তখন মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, এবং সেটাই হচ্ছে ফিটাল অ্যাসিডোসিস। তো ইট মে বি ডিউ টু ফিটাল হাইপার ভিসকোসিটি। তো এটা হচ্ছে একটা কজ, ফিটাল অ্যাসিডোসিস হওয়া তো একটা কজ অফ ইন্ট্রাইউটেরাইন ডেথ। আর একটা আছে ব্লাড যদি হাইপার ভিসকোস হয়ে যায়, মানে দেখো দেখো ডায়াবেটিস হলে ফিটাল পলিসাইথেমিয়া হয়, কারণ দেখা যায় যে আহ অনেক হাইপোক্সিয়া, ক্রনিক হাইপোক্সিয়া হলে কি হয়, পলিসাইথেমিয়া হয়, অনেক বেশি পরিমাণে সেল প্রোডাকশন হয়। তো তখন হচ্ছে যে পলিসাইথেমিয়া হলে ব্লাড দেখা যায় যে, ক্রনিক হাইপোক্সিয়া হলে দেখা যায় যে অনেক ইরিথ্রোপয়েটিনের পরিমাণ বেড়ে যায়, পলিসাইথেমিয়া হয়, তখন পলিসাইথেমিয়া ব্লাডটা ঠিক হয়ে যায় বেশি, পোর সার্কুলেশন হয়, এবং থ্রম্বোসিস ইসকেমিয়া থেকে যে আইওডি ডেভেলপ করতে পারে, হাইপার ভিসকোস ব্লাডের থেকে যদি থ্রম্বোসিস হয়, ঠিক আছে। এবার তো এটা তো গেল আইওডি ইন ডায়াবেটিস। তারপর নিউনেটাল ডেথ, যেটা মানে একদম মারা মানে জন্মের পরে কি কারণে মারা যেতে পারে সেটা যদি আসি, প্রথমে আমরা দেখব বার্থ অ্যাসফাইক্সিয়া। এটা হচ্ছে আহ বার্থ অ্যাসফাইক্সিয়াতে যদি আসি, ডায়াবেটিক মাদার, তার হচ্ছে দেখা যায় যে ম্যাক্রোসোমিক বেবি থাকে, তো তার তো ডিফিকাল্ট লেবার হয়, অবস্ট্রাক্টেড লেবার হয়, শোল্ডার ডিস্টোসিয়া থাকে, কর্ড কম্প্রেশন থাকে, তো তখন কিন্তু অক্সিজেন সাপ্লাইটা হচ্ছে গিয়ে যে বেবিতে কমে যায়, তখন কিন্তু হচ্ছে দেখা যায় যে হাইপোক্সিয়া হয়, সেখান থেকে অ্যাসফাক্সিয়া ডেথ হতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সিতে আমরা দেখবো যে কর্টিসল আর আদার হরমোন যেটা সারফেক্টেন্ট প্রোডাকশনে হচ্ছে গিয়ে ভূমিকা রাখে। তো প্রমোট সারফেক্টেন্ট প্রোডাকশন ইন দ্য ফিটাল লাং। তো বা ডায়াবেটিস মাদারদের ক্ষেত্রে হাই ফিটাল ইনসুলিন, যেটা সেটা হচ্ছে সারফেক্টেন্ট সিনথেসিসকে বাধা দেয়। আমাদের একটা জিনিস পড়ে আসছি আগে, যে ইনসুলিন যেটা সেটা হচ্ছে কি করে, আমাদের যে সারফেক্টেন্ট রিলিজকে বাধা দেয়। সারফেক্টেন্ট রিলিজকে বাধা দেওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা সেটা বেড়ে যাচ্ছে। তারপর আর কি হচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তো প্রেগনেন্সির সময় তো হাই ম্যাটার্নাল গ্লুকোজ ছিল যেটা প্লাসেন্টা ক্রস করে গেছে, এবং ফিটাস হচ্ছে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া পাচ্ছে, তো ফিটাস প্যানক্রিয়াস থেকে অনেক বেশি পরিমাণে কি সিক্রেট হবে, ইনসুলিন সিক্রেট হবে, তো তখন তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, তাই না? তো সাডেনলি আমাদের ম্যাটার্নাল গ্লুকোজ সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ফিটাসের শরীরে তো ইনসুলিন ঠিকই প্রোডাকশন হয়ে আছে, তা তার জন্মের পরপর কি হবে, তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, প্লাস হাইপোথার্মিয়া থাকবে। মানে দেখা যায় যে এই যে ইভেন দো ম্যাক্রোসোমিক বেবিস লুক ফ্যাট, দেয়ার ব্রাউন ফ্যাট স্টোরস উইচ জেনারেট হিট, তাদের ফ্যাট আছে যেটা হিট জেনারেট করে, বাট এগুলো হচ্ছে ফাংশনালি ইম্যাচিউর। তো এই
They also have temperature regulation, poor temperature regulation and immature hypothalamus. তো এই যে হাইপোগ্লাইসেমিয়া যেগুলা, সেটা তো হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কম শরীরে, তাহলে তো আমাদের হচ্ছে এনার্জি প্রোডাকশনের জন্য হলো কোনো ফুডই নাই, ঠিক আছে? গ্লুকোজ ভেঙেই তো হচ্ছে এনার্জি প্রোডাকশন হতো, তাহলে হিট জেনারেশন কম হচ্ছে, বেবি হাইপোথার্মিক হয়ে যায়, তখন হাইপোক্সিয়া বা অ্যাসিডোসিস যেটাই হোক সেটা তো দেখা যায় যে আরো ওরসেন হয়ে যায়, ডেথ ইনক্রিজ হয়ে যায়। তারপর হাইপার বিলিরুবিনিমিয়া। তো ডায়াবেটিক বেবি হচ্ছে দেখা যায় পলিসাইথেমিয়া থাকে। এখন পলিসাইথেমিয়া হলে কি হয়, ক্রনিক ইনজাইটাল হাইপোক্সিয়া থেকে আমরা পলিসাইথেমিয়া ডেভেলপ করেছে, তখন এই যে এক্সি সার্ভিস এটা তো ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হলে অনেক বেশি পরিমাণে বিলিরুবিন ফর্মেশন হয়। তো লিভারে যে নিউবর্ন সেটা হচ্ছে ইম্যাচিউর থাকে, সে হচ্ছে বিলিরুবিনকে বেশি ভালো মতো প্রসেস করতে পারে না, তো তখন তার জন্ডিস ইজিলি ডেভেলপ করে। এখন ভেরি হাই বিলিরুবিন যেটা, সেটা কার্নিটেরাস পর্যন্ত নিয়ে যেতে পারে, মানে ব্রেইন ড্যামেজ। তারপর আমরা আসি কনজেনিটাল ম্যালফরমেশন। তো পোরলি কন্ট্রোল ম্যাটারনাল ডায়াবেটিস, যেটা টেরাটোজেনিক ইফেক্ট আছে, মানে কমন ডিফেক্টের মধ্যে থেকে নিউরাল ডিফেক্ট দিতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর কর্ডাল রিগ্রেশন সিনড্রোম, এগুলো আছে। এখন এই যে সিভিয়ার ম্যালফরমেশন যে হচ্ছে, এটা হচ্ছে আর অফেন ইনকম্পিটেবল উইথ লাইফ, তখন হচ্ছে সিভিয়ার ম্যালফরমেশন থেকে দেখা নিউনেটাল ডেথ হতে পারে। আচ্ছা, নিউনেটাল সেপ্টিসেমিয়া। তো babies of diabetes mother are usually macrosomic and often require C-section or instrumental delivery. তখন হায়ার চান্স অফ বার্থ ট্রমা এন্ড হসপিটাল এক্সপোজার। হসপিটাল এক্সপোজার যেহেতু হচ্ছে, এখানে দেখা যায় যে যদি মাদারের লো ইমিউনিটি থাকে, তখন হচ্ছে ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় এবং সেখান থেকে সেপ্টিসিমিয়া ডেভেলপ করতে পারে। তার পাশাপাশি এই যে প্রলং লেবার, সেখান থেকে বার্থ ইনজুরি হতে পারে। ম্যাক্রোসেমিক বেবি যে আছে, তার হচ্ছে লার্জ শোল্ডার থাকে, বিগ হেড থাকে, তখন হচ্ছে কি হবে, ডিফিকাল্ট ডেলিভারি হবে এবং তার কিন্তু বার্থ ইনজুরি হতে পারে, যেমন ক্লাভিকল ফ্র্যাকচার হতে পারে, ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে, প্লাস ইন্ট্রাক্রেনিয়াল যে হেমোরেজ, এটাও হতে পারে।